সবাইকে নমস্কার। আজ এই ভিডিওতে আমরা ইংলিশ গ্রামারের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। টাইটেল দেখে বুঝেছি আমরা আজ এমন কতগুলো বেসিক ইংলিশ গ্রামারের বিষয় নিয়ে আলোচনা করব যেগুলি সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে টেন্স শেখা ও টেন্সের জ্ঞান অ্যাপ্লিকেশন করা দুটোই অসম্ভব। টেন্স নিয়ে ধারাবাহিকভাবে আমরা ভিডিও দিতে থাকব এবং আমাদের বিশ্বাস আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণটা দেখো। টেন্স আমরা কত সহজে শিখতে পারি তা নিজেরাই উপলব্ধি করতে পারবে। ইউটিউবে টেন্সের উপর 100টা ভিডিও দেখলেও টেন্স সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হবে না যদি না বেসিক কিছু ইংলিশ গ্রামারের বিষয় জানা থাকে। বিশ্বাসের সাথে বলতে পারি যে টেন্সের উপর ট্রিক, শর্টকাট মেথড, ছড়া, আবৃত্তি, সম্পূর্ণ নতুন মেথড, গ্যারান্টি কোনো কিছুই কাজে দেবে না। বস্তুতপক্ষে শর্টকাট মেথডে শেখা যায়, কিন্তু নলেজ স্বচ্ছ ও সম্পূর্ণ হয় না। অনেকেই টেন্স সম্পর্কে জানে, পড়ে, কিন্তু স্পোকেন বা কমিউনিকেটিভ স্কিল হোক বা রাইটিং স্কিল, টেন্সের অ্যাপ্লিকেশন ঠিকভাবে করতে পারে না। এর একটি কারণ, ভিত মজবুত না করে অট্টালিকা নির্মাণ করা যেমন অসম্ভব, তেমনি ইংলিশ গ্রামারের বেসিক কিছু বিষয় সম্পর্কে ধারণা তৈরি না করে টেন্সের গ্যারান্টিযুক্ত ভিডিও দেখে টেন্স শেখা অসম্ভব। আর কথা না বাড়িয়ে চলে যাই আলোচনায়। সাথে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ও নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমরা গ্যারান্টি দেবো না, তবে এটুকু আত্মবিশ্বাসের সাথে বলতে পারি টেন্স সম্পর্কে আমাদের ভিডিওগুলি দেখো, অস্বচ্ছ ধারণা স্বচ্ছ হবে এবং টেন্স সহজেই শিখে যাবে। অত্যন্ত সহজ সরলভাবে আলোচনা করা হয়েছে বিষয়টিকে। আজ মূলত টেন্স শেখার পূর্বে ইংলিশ গ্রামারের যেসব বিষয় জানতেই হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। টপিকস অফ ডিসকাশন, পার্টস অফ স্পিচ 1 নম্বরে। 2 নম্বরে রয়েছে সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। 3 নম্বরে যে বিষয় জানতে হবে সাবজেক্ট, সাবজেক্টের নাম্বার, পার্সন। তারপর জানতে হবে ভার্ব, প্রিন্সিপাল অর মেন ভার্ব, হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব। নেক্সট জানতে হবে অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। চলো শুরু করা যাক। পার্টস অফ স্পিচ, বাক্যের বিভিন্ন অংশ। আমরা অনেকেই জানি কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে মিনিংফুল এবং লজিক্যালভাবে সেন্টেন্স তৈরি হয়। বাক্যের মধ্যের বিভিন্ন শব্দগুলি তাদের নিজস্ব বৈশিষ্ট্য ও ধর্ম অনুযায়ী বসে থাকে। এদের আমরা 8টি শ্রেণীতে ভাগ করি। 1 নম্বরে রয়েছে নাউন, বিশেষ্য বা নামপদ। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ যা দ্বারা নাম বোঝায় তাই নাউন। যেমন ম্যান, ওমান, স্টুডেন্ট, রিভার, মাউন্টেন, রাম, শ্যাম, আকবর প্রভৃতি যার দ্বারা নাম বোঝায় তাই নাউন। বাক্যে সাধারণত সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে নাউন। যেমন ম্যান ইজ মর্টাল, এখানে ম্যান নাউন, বাক্যে সাবজেক্ট রূপে বসেছে। এর আবার কয়েকটি ভাগ আছে, যেমন প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন প্রভৃতি। এবারে চলে আসি প্রোনাউন বা সর্বনাম। নাউনের পরিবর্তে আমরা বাক্যে যে শব্দ ব্যবহার করি তা প্রোনাউন বা সর্বনাম। যেমন রাম ইজ এ স্টুডেন্ট, হি ইজ মাই কাজিন। প্রথম বাক্যে রাম একজন ছাত্র, দ্বিতীয় বাক্যে রামের পরিবর্তে আমরা হি ব্যবহার করলাম, সে হয় আমার খুড়তুতো ভাই। অর্থাৎ এখানে হি রামের পরিবর্তে যে ব্যবহার হলো, হিটি হচ্ছে সর্বনাম। আরও কয়েকটি সর্বনাম, আই, উই, ইউ, তুমি, তোমরা, হি সে পুরুষের ক্ষেত্রে, সি স্ত্রীর ক্ষেত্রে। একই রকম দে, তারা, ইট, ইহা বা এটি প্রভৃতি। প্রোনাউন ও বাক্যে সাবজেক্ট ও অবজেক্ট অর্থাৎ কর্তা ও কর্মরূপে ব্যবহৃত হতে পারে। যেমন হি ইজ মাই ফ্রেন্ড, এখানে হি প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসেছে বাক্যটিতে। আবার আই লাভ ইট ভেরি মাচ, আমি এটা খুব পছন্দ করি, এখানে ইট বাক্যটির অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। নেক্সট চলে আসি ভার্ব, ক্রিয়া। এর দ্বারা সাধারণত হওয়া, থাকা এবং অধিকারে থাকা প্রভৃতি বোঝায়। আবার করাও বোঝাতে পারে অ্যাকশন ভার্বের ক্ষেত্রে। ভার্ব সাধারণত 2 ধরনের হতে পারে, প্রিন্সিপাল অর মেইন ভার্ব, দ্বিতীয়ত অক্সিলারি অর হেল্পিং ভার্ব। নেক্সট অ্যাডজেক্টিভ, বিশেষণ। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা প্রভৃতি বোঝাতে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়ে থাকে। যেমন অমল ইজ অ্যান অনেস্ট বয়, অমল একজন সৎ ছেলে। সি ইজ টল, সে হয় লম্বা, এখানে অনেস্ট, টল এগুলো অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝাচ্ছে। এবারে চলে আসি অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। আবার এইগুলি বিশেষণের বিশেষণ রূপেও ব্যবহার হয়ে থাকে। সাধারণত কোনো কাজ কিভাবে ঘটছে, কতবার ঘটছে, কোথায় ঘটছে প্রভৃতি অর্থে অ্যাডভার্ব বাক্যে বসে। যেমন ফাদার ওয়াক্স স্লোলি, বাবা ধীরে ধীরে হাঁটে। কেমন হাঁটে?
ধীরে ধীরে, স্লোলি এখানে অ্যাডভার্ব। নেক্সট, আই রিড দ্য বুক ডেইলি, আমি প্রতিদিন বইটি পড়ি। নেক্সট, সি ইজ অ্যালন, সে এখন নিঃসঙ্গ, একাকী। এখানে অ্যালন, ডেইলি এগুলো সবকটি অ্যাডভার্ব। নেক্সট চলে আসি প্রিপোজিশন, সম্বন্ধসূচক বা পদাম্বয়ী অব্যয়। এই ব্যাপারে প্রিপোজিশন নিয়ে বিস্তারিত আমাদের ভিডিও রয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। বাক্যের বিভিন্ন পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে প্রিপোজিশন, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপর রয়েছে, অর্থাৎ দ্য বুক, টেবল এদের মধ্যে সম্পর্ক স্থাপন করছে অনটি। নেক্সট, হি কেম হিয়ার উইথ মি, সে এখানে আমার সাথে এসেছিল, এখানে উইথ দি প্রিপোজিশন। অন, উইথ, ফর, বাই, আন্ডার এগুলো সবই প্রিপোজিশন। নেক্সট, কনজাংশন, সংযোজক অব্যয়, বাক্য বা বাক্যাংশকে সংযোগ করে এগুলি, যেমন বিমল অ্যান্ড অমল আর ফ্রেন্ডস, এখানে বিমল আর অমল এর মাঝে অ্যান্ড কনজাংশন হয়ে রয়েছে। নেক্সট, ইউ মে কাম বাট আই মাস্ট গো, তুমি আসতে পারো বাট আমি যাব। এখানে ইউ মে কাম আর আই মাস্ট গো এই দুটো সেন্টেন্সকে যোগ করেছে বাট, এগুলো হলো কনজাংশন। অর, নর, আইদার অর, নাইদার নর এগুলো সব কনজাংশন। নেক্সট, ইন্টারজেকশন, অনুভূতিসূচক অব্যয়, আমাদের বিভিন্ন মানসিক অবস্থা, অনুভূতি প্রকাশ করতে ব্যবহার করে থাকি, যেমন ওহ, অ্যালাস, হুররে, ব্রাভো, ফাই এটসেট্রা। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি মজা, আমরা ম্যাচটি জিতে গেছি। অ্যালাস, হি ইজ নো মোর, হায় ভগবান, তিনি আর বেঁচে নেই। অ্যালাস, হুররে এগুলো সব কিছুই ইন্টারজেকশন। বিস্তারিত আমাদের পরে জানতে হবে, এখন মোটামুটি টেন্স শিখতে যতটুকু দরকার ততটুকু আলোচনা করা হচ্ছে। এবারে দ্বিতীয় যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজি গ্রামারে বাক্যের গঠন, বাক্যের গঠনশৈলীটা কীরকম। টেন্স শেখার আগে সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে ন্যূনতম ধারণা থাকা অবশ্যই দরকার। যেমন আমরা বাংলা হ্যাঁবাচক বাক্য এভাবে বলি, আমি ভাত খাই, এখানে আমি কর্তা বা সাবজেক্ট, ভাত কর্ম বা অবজেক্ট, খাই ক্রিয়া বা ভার্ব। কিন্তু ইংরেজিতে আই ইট রাইস, আগে কর্তা, তারপর ইট ক্রিয়া, তারপর রাইস কর্ম। অর্থাৎ বাংলায় যে বাক্য গঠনটা আমরা পেলাম, প্যাটার্নটা পেলাম, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর ভার্ব, SOV। কিন্তু ইংরেজিতে সাবজেক্ট প্রথমে থাকছেই, তারপর চলে আসছে ভার্ব, আর অবজেক্টটি সবার শেষে। এই ফারাকটুকু বুঝতে হবে। আমরা বাংলা বাক্য ট্রান্সলেশন করতে গিয়ে হোক বা আমাদের ভাবনাকে ইংলিশে প্রকাশ করতে গিয়ে হোক, এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আবার নেগেটিভ সেন্টেন্সে আমি এটা পছন্দ করি না, আমি সাবজেক্ট, এটা এখানে অবজেক্ট, আর পছন্দ করি না ভার্ব, আই ডু নট লাইক দিস। টেন্স অনুযায়ী নেগেটিভ সেন্টেন্সের মূল ভার্বের পূর্বে কিছু হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বসে, যেমন ডু, ডাস, হ্যাভ, হ্যাজ, অ্যামিজার এগুলো সব প্রেজেন্ট টেন্সে। যেমন আই হ্যাভ নট রেড দ্য নভেল, আমি উপন্যাসটি পড়িনি। আবার পাস্ট টেন্সে ডিড, হ্যাড এগুলো, যেমন উই ডিড নট ইনভাইট হিম, আমরা তাকে নিমন্ত্রণ করিনি ইত্যাদি। শ্যাল উইল ফিউচার টেন্সে, দে উইল নট গো টু মালদা, তারা মালদা যাবে না, প্রভৃতি। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর কোয়েশ্চেন এগুলো সাধারণত দু টাইপ হয়। একটা ইয়েস নো কোয়েশ্চেন, অর্থাৎ হ্যাঁ বা না দিয়ে আমরা উত্তর দিতে পারি এই প্রশ্নগুলোর। আর একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন, WH ওয়ার্ড অর্থাৎ হু, হুইচ, হোয়াট এগুলো দিয়ে প্রশ্ন করা হয়। ইংরেজিতে প্রশ্ন করতে আমরা টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বগুলোকে সাবজেক্টের আগে নিয়ে আসি, যেমন ডু, ডাস, অ্যামিজার, হ্যাভ, হ্যাজ এগুলো প্রেজেন্ট টেন্সে, ডিড, হ্যাড এগুলো পাস্ট টেন্সে, আর শ্যাল উইল ফিউচারে। সে কি প্রতিদিন স্কুলে যায়, ডাজ হি গো টু স্কুল এভরিডে, এখানে ডাসটি সবার সামনে এসেছে, তারপর হি সাবজেক্টিভ এসেছে, তারপর ভার্ব মানে মূল ভার্ব। নেক্সট, আর দে প্লেয়িং ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলছে, এখানে আর হেল্পিং ভার্ব সবার আগে এসেছে, তারপর দে সাবজেক্ট, তারপর প্লেয়িং মেন ভার্ব, তারপর বাকি অবজেক্ট। অর্থাৎ স্ট্রাকচারটা আমরা পাচ্ছি হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা বাক্যের আদার পার্ট এবং জিজ্ঞাসা চিহ্ন। ইজ টু ওয়াটারিং দ্য প্লান্টস, সে কি গাছগুলোকে জল দিচ্ছে। WH ওয়ার্ড দিয়ে প্রশ্নের ক্ষেত্রে WH ওয়ার্ডটিকে বাক্যের সাবজেক্টের আগে বসাতে হয়, যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে হোয়াট এই WH ওয়ার্ডটি ইউ এর আগে বসেছে, মানে বাক্যের প্রথমে বসেছে। একই রকম হাউ ডিড ইউ ডু দ্যাট, কীভাবে তুমি এটা করলে, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, প্রভৃতি। এবারে যে বিষয় নিয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে বা ন্যূনতম ধারণা রাখতে হবে সেটি হলো সাবজেক্ট, কর্তা। সাধারণত বাক্যের শুরুতে থাকে, বাক্যে যাকে নিয়ে কিছু বলা হয় বা যার সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়, যে কোনো কিছু করে তাই সাবজেক্ট। যেমন হি ক্যান সুইম, এখানে হিটি সাবজেক্ট,
কে সাঁতার কাটে, কে সাঁতার কাটতে পারে? হি। একই রকম দে ইনভাইটেড আস, তারা আমাদেরকে নিমন্ত্রণ করেছিল, এখানে তারা, দে, এটি সাবজেক্ট। আবার সাবজেক্ট দুরকম হতে পারে, সিঙ্গুলার মানে তার দুরকম অবস্থা হতে পারে, সিঙ্গুলার এবং প্লুরাল, একবচন এবং বহুবচন। দ্য বয় প্লেড ওয়েল, ছেলেটি ভালো খেলেছিল, এখানে দ্য বয় সিঙ্গুলার। আবার বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, ছেলেরা মাঠে খেলছে, এখানে বয়েজ অনেকগুলি ছেলে, এখানে এটা প্লুরাল। আই কল্ড হিম মাই ক্যাপ্টেন, আমি তাদেরকে বলেছিলাম আমাদের ক্যাপ্টেন। আবার উই কল্ড হিম আওয়ার ক্যাপ্টেন, এখানে উই প্লুরাল। সাবজেক্ট কিছু সিঙ্গুলার এবং প্লুরাল এক নজর দেখে নিই। বয় বয়েজ, গার্ল গার্লস, কাউ কাউস, বেবি বেবিস, এগুলো সিঙ্গুলার প্লুরাল, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল করার যে বিভিন্ন নিয়ম সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো না, সেটাই আমাদের মূল পয়েন্ট নয়। এখানে আমাদের জানতে হবে যে বাক সাবজেক্ট সম্পর্কে মেনলি। প্রোনাউনের ক্ষেত্রে আই, উই, ইউ, তুমি তোমরা, হি সি, দে, ইট দিস, সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে দিচ। একই রকম আবার সাবজেক্টের বিভিন্ন পার্সন বা পুরুষ রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়। টেন্স শেখার সময় কিন্তু বারবার উল্লেখ হবে এগুলো, এবং এগুলো এখন থেকেই বেসিক নলেজটা জানতে হবে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ইংরেজিতে তিনটি পুরুষ। ফার্স্ট পার্সনে আই, উই, মাই, আওয়ার, মাইন, এগুলো। সেকেন্ড পার্সন ইউ, ইয়োর, ইয়োর্স। আর থার্ড পার্সন হচ্ছে হি, সি, ইট, দিস, দে, দেয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, এটসেট্রা রয়েছে থার্ড পার্সন। বাংলা বাক্যে বা ভাবনায় যে কিছুই থাক না কেন, ইংরেজি বাক্যে সাধারণত সাবজেক্ট শুরুতে থাকে, প্রশ্নবাচক বাক্যে আগে ভার্ব বা হেল্পিং ভার্ব বা WH ওয়ার্ড প্রভৃতির পরে সাবজেক্ট থাকে। এছাড়া অন্যান্য ধরনের বাক্যে সাবজেক্ট কিভাবে বাক্যে বসে দেখা যাক। অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক সেন্টেন্সে আই লাইক অ্যাপলস, আই সাবজেক্ট প্রথমে বসেছে। শিখা উইল নট গো দেয়ার, শিখা সেখানে যাবে না, সাবজেক্ট প্রথমে বসেছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন্স, প্রশ্নবাচক বাকি কীরকম? আর ইউ গোয়িং টু মালদা, তুমি কি মালদা যাচ্ছ? হোয়াই আর ইউ ক্রাইং, এখানে দেখছি আমরা অক্সিলারি ভার্ব কোথাও বা WH ওয়ার্ড, এগুলো আগে বসেছে সাবজেক্টের আগে। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ অনুরোধ সূচক বাক্যে ডু ইট নাও, এটা এখনই করো। স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। হেল্প দ্য পুয়ার, গরিবকে সাহায্য করো। এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখবো আবার সাবজেক্টটি উজ্জ্ব থাকে, অর্থাৎ সাবজেক্টটি উল্লেখ করা হয় না। আবার অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছামূলক বাক্যে মে হি লিভ লং, সে দীর্ঘজীবী হোক, এখানেও সাবজেক্টটি পরে বসেছে, আগে মডাল বসেছে মে। আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বা আবেগসূচক বাক্যে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা ম্যাচটি জিতে গেছি। এলাস হি ইজ নো মোর, ভগবান তিনি আর বেঁচে নেই, এখানে হুররে, এলাস প্রভৃতি ইন্টারজেকশনের পর সাধারণত সাবজেক্টটি বসেছে। একই রকম হোয়াট আ বিউটিফুল প্লেস ইট ইজ। এরপরে আমরা চলে আসবো ভার্ব নিয়ে আলোচনায়। ভার্ব ক্রিয়া, বাক্যের মধ্যে এক গুরুত্বপূর্ণ পদ, সাধারণত বাক্যে সাবজেক্টের পরে ভার্বের স্থান, যেমন উই লাভ ইন্ডিয়া, আমরা ভারতকে ভালোবাসি, উই সাবজেক্ট, লাভ ভার্ব, তারপর ইন্ডিয়া অবজেক্ট, S+V+O, ইংরেজি যে চিরাচরিত প্যাটার্ন। ভার্বের আবার শ্রেণীবিভাগ রয়েছে। ভার্ব, মেইন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব, প্রধান ক্রিয়া। বাক্যে স্বাধীনভাবে কোনো ভার্ব ব্যবহার হলে তাকে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলে, যেমন সি ডাজ ইট ক্লেভারলি, সেটা চতুরতার সাথে করেছিল, এখানে ডাজ এর মেইন ভার্ব, স্বাধীনভাবে বসেছে, এই কারো উপর নির্ভরশীল নয়। নেক্সট, অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব, বাক্যে যখন কোনো ভার্ব শুধুমাত্র ভয়েস, মুড, টেন্স প্রভৃতি গঠন করতে সাহায্যকারী হিসেবে ব্যবহার হয়, তখন তাকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলে। যেমন হি হ্যাজ ডান দিস, সে এটা করেছে, এখানে হ্যাজ এর নিজস্ব কোনো অর্থ নেই, বাক্যে এটা টেন্স গঠন করতে সাহায্য করেছে, এবং ডান এই ভার্বের আগে হেল্পিং ভার্ব হিসেবে বসেছে। নেক্সট, আই এম হেল্প বাই মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের দ্বারা সাহায্য পেয়েছিলাম, এখানে এমেরও নিজস্ব কোনো অর্থ নেই, এটিও হেল্পিং ভার্ব। তবে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বগুলি মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এখানে এম হই অর্থে না আমি হই ছাত্র, এখানে মেন ভার্ব হিসেবে কিন্তু বসেছে বি ভার্বটি। নেক্সট, সি হ্যাজ এ ডগ, তার একটি কুকুর রয়েছে, এখানে হ্যাজ মেন ভার্ব হয়েছে। মেন ভার্বকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, মেন ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব। একে ভাগ করছি আমরা ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ সকর্মক ক্রিয়া, অর্থাৎ এই সমস্ত ভার্বের অবজেক্ট থাকে অর্থ পরিষ্কার করার জন্য, যেমন আই মেড এ শিপ, আমি একটি জাহাজ তৈরি করেছিলাম, এখানে কি তৈরি করেছিলাম? শিপ, উত্তর পাচ্ছি, অবজেক্ট এখানে রয়েছে শিপ, এটি ট্রানজিটিভ ভার্ব মেডটি। একই রকম হি লাইকস ম্যাঙ্গোস, সে আম পছন্দ করে, এখানে লাইকস ভার্বটিও ট্রানজিটিভ ভার্ব, কারণ ম্যাঙ্গোস অবজেক্ট নিয়েছে। 2 নম্বরে হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া, এগুলো সাধারণত কোনো অবজেক্টের প্রয়োজন পড়ে না, অর্থাৎ অর্থ পরিষ্কার করতে এদের কোনো অবজেক্টের দরকার পড়ে না, যেমন হি স্লিপস, সে ঘুমায়, বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে, এখানে এই ভার্বগুলো
ইন্ট্রানজিটিভ ভার্ব। এবারে কতগুলো গুরুত্বপূর্ণ ভার্ব যা জানতে হবে টেন্স শিখতে গেলে। বি ভার্ব হওয়া ক্রিয়া, এম, হই, ইজ হয় বা হন, আর হয়, হন, হই প্রেজেন্ট টেন্সে। আবার ওয়াজ ছিলাম, ছিলে, ছিলেন, ছিল, ওয়্যার একই রকম ছিলে, ছিলেন বা ছিল পাস্ট টেন্স। শ্যাল বি হব, উইল বি হবে ফিউচার টেন্সে। এবার এই বি ভার্বগুলো কখন কিভাবে ব্যবহার হয় দেখে নাও। এম আয়ের সাথে বসে, ইচ, হি, সি, ইট, দিস এ সময় বসে, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে ইচ বসে, যেমন রাম ইচ, আকমাল ইচ। আবার আর কখন কখন বসে, উই, ইউ, দে থার্ড পার্সন প্লুরালে আর বসে, যেমন উই আর স্টুডেন্টস, দে আর পুয়ার প্রভৃতি। ওয়াচ আই, হি, সি, ইট, দিস পরেস, পলি থার্ড পার্সন সিঙ্গুলার সবটাতে বসে। নেক্সট ওয়ার, উই, ইউ, দে বহুবচনে ওয়ার বসে। শ্যাল আই, উই, যেমন আই শ্যাল বি এ ডক্টর, উই শ্যাল গো দেয়ার। উইল কখনো কখনো বসে, ইউ, হি, সি, ইট, দিস, দ্যাট প্রভৃতিতে, দে প্রভৃতিতে উইল বসে। এগুলো সম্পর্কে বেসিক ধারণা জানতে হবে, কারণ এগুলো যখন টেন্স সম্পর্কে জানবো আমরা, কখন কিন ভার্বটি বসবে সেটা অবশ্যই ধারণা থাকা দরকার। নেক্সট হ্যাভ ভার্ব থাকা বা অধিকারে থাকা ক্রিয়া, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সে, হ্যাড পাস্ট টেন্সে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ ফিউচার টেন্সে। হ্যাভ কাকার পর বসে, আই, উই, ইউ, দে বহুবচনে হ্যাভ বসে। হ্যাজ হি, সি, ইট, দিস, দ্যাট বিমল, অমল এটসেট্রা থার্ড পার্সন সিঙ্গুলারে হ্যাজ বসে। হ্যাড পাস্ট টেন্সে সবার সাথে হ্যাড বসে, আই, উই, ইউ, দে সবার পর। এবার কিছু অ্যাকশন ভার্ব বা ডুইং ভার্ব, কোনো কিছু করা বোঝায়। এক্ষেত্রে গ্রামার বই থেকে অ্যাকশন ভার্বগুলি, গুরুত্বপূর্ণ অ্যাকশন ভার্বগুলি পড়ে নিতে হবে। বি ভার্ব ও হ্যাভ ভার্বের মতো এদেরও মূলত তিনটি ফর্ম রয়েছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। আমরা সংক্ষেপে সেগুলো টেন্স সম্পর্কে আলোচনা করার সময় ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম হিসেবে আলোচনা করব। যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, রান, র্যান, রান, ফিল, ফেল্ড, ফেল্ড, স্লিপ, স্লেপ, স্লেপ্ট, ওয়াক, ওয়াকড, ওয়াকড। এগুলো লিস্ট আকারে ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে, সাথে ব্যবহারও করতে হবে, টেন্সে ব্যবহার করতে হবে। নেক্সট অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট, বাক্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, কর্ম বা সম্পূরক পরিপূরক। বাক্যের ভার্ব বা ক্রিয়াকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা অবজেক্ট। বাক্যে সাবজেক্ট যা করে বা সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় বা করা হয় তা অবজেক্ট। মালা রিডস হিস্ট্রি, মালা ইতিহাস পড়ছে। কি পড়ছে? মালা কি পড়ছে? কাকে পড়ছে? হিস্ট্রি। এখানে ইতিহাস, হিস্ট্রি এটি অবজেক্ট। আকবর মেড দিস স্ট্যাচু, আকবর এই মূর্তিটি তৈরি করেছিলেন। আকবর কি তৈরি করেছিলেন? কাকে তৈরি করেছিলেন? দিস স্ট্যাচু, এখানে অবজেক্ট। হরি প্লেস ক্রিকেট, হরি ক্রিকেট খেলে। কি খেলে? কাকে খেলে? ক্রিকেট, এখানে ক্রিকেট অবজেক্ট। আবার কখনো কখনো বাক্যে অবজেক্ট ভিন্ন আরও কতগুলো শব্দের প্রয়োজন হয়ে পড়ে অর্থ পরিষ্কার করার জন্য, এদের কমপ্লিমেন্ট বা সম্পূরক বলে। যেমন দে মেড হিম আওয়ার ক্যাপ্টেন, এখানে হিম অবজেক্ট, তার অর্থ পরিষ্কার করার জন্য আবার ক্যাপ্টেন কমপ্লিমেন্ট আকারে বসেছে। একই রকম হি মেড ইট হোয়াট ইট ইজ টুডে, ইট অবজেক্ট, এরপরে হোয়াট ইট ইজ টুডে এই ক্লজটি কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। একই রকম হি ইজ গুড, এখানে গুড বাক্যটির কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। টেন্স শেখার আগে প্রিপারেটরি লেসন হিসাবে এই ভিডিওটা অবশ্যই দেখো এবং বেসিকগুলো শিখে নাও। টেন্স শেখা জলের মতো সহজ হবে। আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। টেন্স নিয়ে আমাদের ধারাবাহিক ভিডিও শুরু হচ্ছে খুবই তাড়াতাড়ি। টেন্স আমরা সফলভাবে শিখব এবং টেন্সের জ্ঞান অ্যাপ্লিকেশন করব, এই আমাদের দৃঢ় বিশ্বাস।